সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ডিএমআরসি এর অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সানজিদা সুলতানা, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান, মোল্লা কলেজ। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছ যে সেপ্টেম্বর মাসের 12 তারিখ থেকে তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আজকে খুব অল্প সময়ের মধ্যে আমি জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দিব এই গুরুত্বপূর্ণ তিনটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, ক্লাস লেকচারের খাতা এবং বইটা নিয়ে প্রথমে একটু বসতে হবে। আমার আজকের আলোচ্য তিনটা চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 10, অধ্যায় 11 এবং অধ্যায় 12। আমি যখন ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম তখন কিন্তু বেশ কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারগুলোর উপরে দিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই আমি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সেগুলো সম্পর্কে আজকে আবার একটু তোমাদের মনে করিয়ে দিতে যাচ্ছি। প্রথমেই চলে আসি অধ্যায় 10, অর্থাৎ উদ্ভিদ প্রজনন। এই উদ্ভিদ প্রজনন যে চ্যাপ্টারটি, সেখানে আমরা জ্ঞানমূলক হিসেবে কিছু ইম্পর্টেন্ট টপিক আইডেন্টিফাই করতে পারি, যেমন এক্সাইন, ইনটাইন, ত্রিমিলন, সিনগ্যামি, ক্যালাজোগ্যামি, ইমাস্কুলেশন। আরো কিন্তু অনেকগুলো টপিক আছে, কিন্তু তোমরা দেখবে একটু যে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন টেস্টের পরীক্ষার প্রশ্নগুলোতে আমরা এই টপিকগুলোকে কিন্তু বারবার পেয়ে আসছি। সুতরাং এই টপিকগুলো তোমরা প্রথমেই বসে খুব ভালোভাবে কিন্তু পড়ে নেবে। যেমন আমি যদি একটু তোমাদেরকে মনে করিয়ে দিই, দেখো তো একটু মনে করতে পারছো কিনা। এক্সাইন কি ছিল? এক্সাইন ছিল পরাগরেণুর সর্ববহিস্থ যে ত্বকটি, সেটির নাম ছিল এক্সাইন। পরাগরেণুর ভেতরের দিকে যে ত্বকটি, তার নাম ছিল ইন্টাইন। অর্থাৎ পরাগরেণু কিন্তু ত্বকটি দুটি স্তরে বিন্যস্ত ছিল, একটি বাহিরের স্তর, একটি ভেতরের স্তর। সেই দুটি স্তরকেই আমরা বলছিলাম এক্সাইন এবং ইন্টাইন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক যে টপিক তোমাদের ছিল, সেটা হচ্ছে ত্রিমিলন কাকে বলে। অর্থাৎ সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুংগ্যামেটের যে মিলন, সেটাকে আমরা বলছিলাম ত্রিমিলন। ঠিক একইভাবে সিনগ্যামি, ক্যালাজোগ্যামি এবং ইমাস্কুলেশন, এই টপিকটা কিন্তু দেখবে তোমরা বেশ কয়েকবার বিভিন্ন বোর্ডের প্রশ্নে আমরা পেয়েছি। সুতরাং এই টপিকগুলো কিন্তু একদম না পড়লেই নয়। এবার যদি আমরা এই চ্যাপ্টারের একটু অনুধাবনমূলক প্রশ্নতে চলে আসি, দেখো প্রথমে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যার নাম হচ্ছে দ্বিনিষেক বলতে কি বুঝছো। এটি কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন টেস্টেও পেয়েছি, এবং আমি অনেকের খাতায় দেখেছি তারা কিন্তু এই দ্বিনিষেকটিকে সুন্দরভাবে লিখতে পারেনি। দ্বিনিষেকটি খুব ভালো করে কিন্তু খেয়াল করে লিখতে হবে। আচ্ছা, দ্বিনিষেক যেটা বলছিলাম, দ্বিনিষেক হচ্ছে একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণুর মিলন, তার সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুংগ্যামেটের যে মিলন, এই দুটি নিষেকের ঘটনা একই সাথে ঘটে বলে এই ঘটনাটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। আরো একটি গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন তোমরা এখানে পেতে পারো, এটিও বিভিন্ন বোর্ডে আসে, যেমন শস্য বলতে কি বুঝো। তোমাদের কি মনে আছে সেকেন্ডারি নিউক্লিয়াস এবং পুংগ্যামেটের মিলনের পরে এই যে অংশটি তৈরি করছে, সেটি তৈরি করছে হচ্ছে শস্য, বা যেটিকে আমরা ইংরেজিতে বলে থাকি এন্ডোস্পার্ম। এরপরে আসি অ্যাপোস্পোরি, অ্যাপোগ্যামি, পার্থেনোজেনেসিস। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে পার্থেনোজেনেসিস বলতে কি বুঝো। এই পার্থেনোজেনেসিস এর সাথে আমরা আরেকটা জিনিসের পার্থক্য করতে পারি, সেটি হচ্ছে পার্থেনোজেনেসিস এবং পার্থেনোকার্পির পার্থক্য। পার্থেনোকার্পি এবং পার্থেনোজেনেসিস আমি একটু তোমাদের মনে করিয়ে দিই, সেটি হচ্ছে পার্থেনোকার্পি হচ্ছে বীজহীন ফল সৃষ্টির যে বিশেষ প্রক্রিয়াটি, সেটির নামই হচ্ছে পার্থেনোকার্পি। আর পার্থেনোজেনেসিসটা কি? পার্থেনোজেনেসিসটা হচ্ছে ডিম্বাণু যদি শুক্রাণু ব্যতীত নিষিক্ত হয়ে যায় এবং সেটি থেকে যদি সে ভ্রূণ তৈরি করে, তখন তাকে বলা হয়, সেই ঘটনাটিকে বলা হয় পার্থেনোজেনেসিস। ওকে, এরপরে আমরা একটু চলে আসি কিছু বড় প্রশ্নের যে টপিক। আমরা কিন্তু অলরেডি এই বড় প্রশ্নের টপিকগুলোর ভেতরেও কিন্তু আমাদের সেই জ্ঞান এবং অনুধাবনগুলো পাবো। অর্থাৎ তুমি বড় প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তার ভেতর থেকে কিন্তু তুমি সেই জ্ঞান এবং অনুধাবনগুলো পেয়ে যাচ্ছ। এই বড় প্রশ্নের টপিকের মধ্যে ওই যে বলছিলাম যে তোমরা লেকচারের খাতাটা খুব ভালো করে খেয়াল করবে। আমরা প্রতিটি টিচারে কিন্তু লেকচার ওয়াইজ যখন পড়িয়েছিলাম, তখন এই টপিকগুলোকে আমরা বারবার বলেছি যে এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এবং সেটাকে তুমি এখন আবার একটু প্র্যাকটিস করবে। যেমন প্রথমে ছিল পুংগ্যামেটোফাইটের বিকাশ, এটা কিন্তু তোমরা অলরেডি তোমাদের যে প্রস্তুতিমূলক একটি পরীক্ষা ছিল সেখানেও পেয়েছো। স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, সেটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা ঢাকা বোর্ড 2019-এ এসেছে এই প্রশ্নটি। এরপরে আসি আমরা অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন, এটিও খুব ইম্পর্টেন্ট। গর্ভাশয় ও ডিম্বকের বিভিন্ন পরিবর্তন,
এটাকে কিন্তু অনেক সময় উদ্ভাবনেও আসতে দেখা যায়, অনেক সময় এখান থেকে এমসিকিউও হতে পারে যে গর্ভাশয় নিষেকের পরে কিসে পরিবর্তিত হয়, এরকম একটি এমসিকিউ প্রশ্ন হতে পারে। আবার এখান থেকে হয়তো বড় প্রশ্ন হতে পারে যে তুমি গর্ভাশয়ের বিভিন্ন পরিবর্তনগুলো দেখাও, এটি নিষেকের পরে কিসে কিসে পরিণত হয়। তারপরে আসে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিষেকের তাৎপর্য, কৃত্রিম হাইব্রিডাইজেশনের কৌশল। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন বোর্ডের বা টেস্টের পরীক্ষার প্রশ্নে আমরা পেয়ে থাকি। এরপরে আসি এই যে কৃত্রিম হাইব্রিডাইজেশন, এটার অর্থনৈতিক গুরুত্বটা কি, অর্থাৎ এই কৃত্রিম হাইব্রিডাইজেশনের মাধ্যমে আমরা কি কি ধরনের উপকার বা অপকারও হতে পারে সেটা পেয়ে থাকি। এরপর আসি অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজনন যে টপিকটা আছে এটি মূলত দুই ভাগে বিভক্ত, অর্থাৎ স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে কিছু অঙ্গজ প্রজনন হতে পারে অথবা কৃত্রিমভাবে অঙ্গজ প্রজনন ঘটানো হতে পারে। এই অঙ্গজ প্রজনন দুটির মধ্যে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। আচ্ছা, এরপরে আমরা যদি একটু চলে আসি এই চ্যাপ্টার থেকে আমরা কি কি ছবি প্র্যাকটিস করব। এগুলো কিন্তু আমরা যখন ক্লাস করিয়েছিলাম তখন তোমাদেরকে হোমওয়ার্ক করিয়েছি, ক্লাসে আমরা দেখিয়েছি, সেটাকেই এখন আমি আবার একটু তোমাদের মনে করিয়ে দিই যে কোন ছবিগুলো তোমরা একটু বেশি প্র্যাকটিস করবে। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের সৃষ্টির যে বিভিন্ন ধাপগুলো, সেই ধাপগুলোতে চলে আসে। এই ধাপগুলো চারটি ধাপ, এই ধাপগুলোর মধ্যে তার কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। যদি একটু মনে করি দিই আমি, যেমন এই যে পরাগ রেণু, এই পরাগ রেণুকে যদি আমরা কেটে ফেলি, সেই কাটলে পরে আমরা তার দুটি স্তর দেখতে পাচ্ছি, এক্সাইন, ইনটাইন, যেটা আমরা জ্ঞানমূলকে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হিসেবে পেয়েছি। এবং তার ভেতরে আমরা প্রথমে একটি নিউক্লিয়াস দেখতে পাই, সেই নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। এটাকে বলা হয়, একটিকে বলা হয় জনন নিউক্লিয়াস এবং আরেকটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। এরপর এখান থেকে পরাগ নালিকা তৈরি হচ্ছে এবং পরাগ নালিকার ভেতরে প্রথমে প্রবেশ করে নালিকা নিউক্লিয়াস, তারপরে প্রবেশ করে জনন নিউক্লিয়াস। আর জনন নিউক্লিয়াস আবার পরবর্তীতে বিভক্ত হয়ে দুটি পুংগামিতে পরিণত। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটি ছবি দেখি, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটি কিন্তু আসে বেশিরভাগ সময় শুধু চিহ্নিত চিত্র হিসেবে। সুতরাং এই যে চিত্রটা, এটা তোমরা খুব ভালো করে এঁকে প্র্যাকটিস করো। এরপরে যদি চলে আসি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চিত্র, এটা কিন্তু অলরেডি তোমরা প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্নে পেয়েছো এবং এই চিত্রটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটি অনেক সময় চিহ্নিত চিত্র হিসেবে আসতে পারে অথবা এই যে পরিবর্তনটা সেটাকে বর্ণনা করে ধারাবাহিকভাবে বর্ণনার মাধ্যমেও প্রশ্নটি হতে পারে। এবার চলো আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখি। ওই যে বলছিলাম চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু তুমি সৃজনশীল প্রশ্নগুলো খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো, কারণ এখানে বেশিরভাগ সময় দেখা যায় একটু চিত্র সম্বলিত যে সৃজনশীল প্রশ্ন সেটি বেশি রাখা হয়। একটু যদি আমরা দেখি ত্রিমিলন কি, অ্যাপোগ্যামি বলতে কি বোঝো, আর এই যে উদ্দীপকের দুটি ছবি দেওয়া আছে, অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, সেই বিকাশের যে ধাপটি দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকের এ অংশ থেকে বি অংশটি তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে, স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশটি বর্ণনা করতে বলা হচ্ছে। বি ছাড়াও উদ্ভিদের প্রজনন সম্ভব, অর্থাৎ এই যে ডিম্বাণু তৈরি হচ্ছে, ভ্রূণথলি তৈরি হচ্ছে, এটি ছাড়াও কিন্তু প্রজনন সম্ভব। কিভাবে, ওই যে বলছিলাম অযৌন প্রজননের মাধ্যমে বা অঙ্গজ প্রজননের মাধ্যমে, অর্থাৎ স্বাভাবিক বা কৃত্রিম অঙ্গজ প্রজননের মাধ্যমেও কিন্তু ডিম্বাণু ছাড়া প্রজনন প্রক্রিয়া সম্ভব। একটু যদি আমরা এমসিকিউ এর একটা উদাহরণ যদি আমরা একটু দেখে নেই, স্ত্রী গ্যামেটোফাইটের পূর্ণাঙ্গ ভ্রূণথলিতে থাকে কোন অংশটি, ডিম্বাণু যন্ত্র, প্রতিপাদক নিউক্লিয়াস নাকি ট্রিপ্লয়েড নিউক্লিয়াস? এর অ্যান্সার হবে, অবশ্যই তোমরা বুঝতে পারছো, 1 এবং 2। এইরকম টাইপের কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের থাকতে পারে। এরপরে যদি আরেকটু দেখি, এই টাইপের কিছু টপিক তোমরা একটু বই থেকে রিডিং করে, আমরা যখন ক্লাসে পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা আন্ডারলাইন করে দিয়েছিলাম কিছু জিনিস বা কিছু বলেছিলাম যে এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। সেখান থেকে আমি 5টি লাইন শুধু তুলে এনেছি একটু উদাহরণ হিসেবে তোমাদেরকে বোঝানোর জন্য। যেমন দেখো, ডিম্বাণু যন্ত্রে নিউক্লিয়াসের সংখ্যা কতটি, এরকম একটি এমসিকিউ প্রশ্ন হতে পারে। অ্যান্সার হচ্ছে 3টি। শতকরা প্রায় 75টি উদ্ভিদে ভ্রূণথলি গঠিত হয় কোন প্রক্রিয়ায়? এটি খুব ইম্পর্টেন্ট, এটি দেখবে বোর্ডের বিভিন্ন এমসিকিউ প্রশ্ন কিন্তু এটি এসছে, মনস্পরিক প্রক্রিয়া। পরাগথলি প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর কোনটি? ট্যাপেটাম। স্ত্রী জননকোষের অপর নাম কি? ডিম্বাণু। কাঁকরোল, মিষ্টি আলু, শতমূলী, পটলের বংশবিস্তার ঘটে কিসের মাধ্যমে? মূলের মাধ্যমে। তোমরা একটু খেয়াল করবে এই চ্যাপ্টারে এই ধরনের উদাহরণগুলো একটু ভালো করে পড়বে যে কোন প্রক্রিয়া তারা সাধারণত প্রজনন সম্পন্ন করে থাকে, কাণ্ডের মাধ্যমে নাকি মূলের মাধ্যমে। এগুলো কিন্তু এমসিকিউতে একটু বেশি আসতে দেখা যায়। আচ্ছা,
এবার আমরা চলে আসি 11 নম্বর অধ্যায়ে আরেকটি ইম্পর্টেন্ট তোমাদের চ্যাপ্টার, যেটি নাম হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক আছে, যেগুলো দেখবে বারবার পরীক্ষায় আসছে। হয়তো আমাদের যে ইন্টারনাল পরীক্ষা, কুইজ পরীক্ষাগুলো ছিল, সেখানেও তোমরা পেয়েছো। এরপরে আমরা পড়ানোর সময় বারবার বলেছি যে এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। বোর্ডের প্রশ্নগুলো তো দেখবে বারবার এই টপিকগুলোই আসছে। আমি জাস্ট তোমাদেরকে টপিকগুলো একবার মনে করে দিচ্ছি। টিস্যু কালচার কি, এক্সপ্লান্ট কি, টটিপটেন্সি কি, প্লাজমিড কি, ইন্টারফেরন কি, বিটি বেগুন কি, সুপাররাইজ কি, রেস্ট্রিকশন এনজাইম কি, পিসিআর এর পূর্ণ রূপ, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। বানানটা কিন্তু খুব ভালো করে দেখবে। আচ্ছা চলো এবার দেখে নিই এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। একটু খেয়াল করো, টিস্যু কালচারের মাধ্যমে কি রোগমুক্ত চারা তৈরি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ তোমাদের কি মনে আছে, টিস্যু কালচারের সময় আমরা সাধারণত ব্যবহার করে থাকি মেরিস্টেম, অর্থাৎ অগ্রভাগের বিভাজনক্ষম যে অংশটি সেটিকে, এবং ওটি কিন্তু সাধারণত রোগমুক্ত হয়ে থাকে। সুতরাং এই মেরিস্টেম থেকে নিয়ে যখন আমরা কালচার করব, কালচার করে যখন নতুন উদ্ভিদ তৈরি করব, তখন সেখান থেকে অবশ্যই রোগমুক্ত চারা তৈরি করা সম্ভব। তবে অবশ্যই প্রক্রিয়াটি কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। চলে আসি ইন্টারফেরনের গুরুত্ব কি কি। তোমাদেরকে মনে আছে ইন্টারফেরন কি? এক ধরনের বিশেষ রাসায়নিক উপাদান, যেটি কি করে ভাইরাসের বিরুদ্ধে আমাদের দেহে প্রতিরোধ গড়ে তোলে। এরপরে আসি জিএম শস্য বলতে কি বুঝে, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড যে শস্য, সেগুলো সম্পর্কে সাধারণত আমরা এখানে বলে থাকবো। এখানে আমরা প্রথমে একটু সংজ্ঞা লিখবো, তারপরে জিএম শস্য কি একটু উদাহরণ দিব, তারপরে আমরা বলবো এই জিএম শস্যটা সাধারণত কিভাবে তৈরি করা হয় এবং এর গুরুত্বটাকে খুবই সংক্ষিপ্তভাবে জাস্ট 2 মার্কসের জন্য যতটুকু বলা যায় সেটুকু। রেস্ট্রিকশন এনজাইমকে আণবিক কাঁচি বলা হয় কেন? তোমাদের কি মনে আছে রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে? অর্থাৎ আমরা যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সংগঠিত করি, তখন সেখানে জিনের নির্দিষ্ট অংশকে কাটার জন্য আমরা কিন্তু এক ধরনের বিশেষ এনজাইম ব্যবহার করে থাকি। এই বিশেষ এনজাইমটিকে বলা হয় রেস্ট্রিকশন এনজাইম। যেহেতু এটা কাটার কাজে ব্যবহার করা হচ্ছে, কাকে কাটার কাজে? আণবিক একদম যে গঠন জিন, তাকে কাটার কাজে ব্যবহার করা হচ্ছে, সেজন্য এটিকে বলা হয় আণবিক কাঁচি। এরপর আসি প্লাজমিডকে ভেক্টর বলা হয় কেন? প্লাজমিড প্রস্তুতিমূলক পরীক্ষায় পেয়েছো তোমরা একটি জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে। ব্যাকটেরিয়ার বিশেষ ধরনের বৃত্তাকার ডিএনএ, যেটি তার ক্রোমোজোম বহির্ভূত অংশ হিসেবে তার দেহে থাকে, সেই যে বিশেষ প্লাজমিড, এই প্লাজমিডকে কিন্তু আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সময় জিনকে স্থাপন করার জন্য, অর্থাৎ জিনকে ট্রান্সফার করার জন্য ব্যবহার করে থাকি বলেই এই প্লাজমিডকে ভেক্টর অর্থাৎ বাহক বলা হয়ে থাকে। চলে আসি জিনোম সিকোয়েন্সিং বলতে কি বুঝো। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটি জাস্ট তোমরা কি করবে, সংজ্ঞাটি দেবে এবং তার সাথে এর কিছু গুরুত্ব বলে দেবে। এরপর চলে আসি এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের যে টপিক, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হিসেবে আসার মতো যে টপিক, সেই টপিকগুলোতে টিস্যু কালচার প্রক্রিয়ার বর্ণনা, টিস্যু কালচার প্রক্রিয়ার প্রয়োগ, টিস্যু কালচার প্রক্রিয়ার যে সুবিধা এবং অসুবিধা। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিস্যু কালচার প্রক্রিয়ার যে বর্ণনাটি, সেটির প্রশ্ন। এরপরে চলে আসি আরেকটি ইম্পর্টেন্ট টপিক, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বর্ণনা। এগুলো কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসে বারবার কিন্তু বুঝিয়ে বলেছি, ছবি এঁকে দেখিয়েছি, এবং সেখান থেকে তোমরা জাস্ট এখন কি করবে, একটু রিভাইজ করবে। কৃষি ক্ষেত্রে ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এটি অলরেডি ঢাকা বোর্ড 2019-এ চলে এসেছে, এবং তোমরাও কিন্তু প্রস্তুতিমূলক পরীক্ষায় কিন্তু এই টপিকটি পেয়েছো। কিন্তু আমরা দেখেছি যে তোমরা অনেকেই কিন্তু পয়েন্টগুলো সুন্দরভাবে লিখতে পারোনি, কয়েকটা পয়েন্ট দিয়ে কিন্তু তোমরা প্রশ্নটাকে ছেড়ে দিয়েছো। কিন্তু 4 মার্কসে যখন এরকম ধরনের প্রশ্ন আসবে, তখন কিন্তু অবশ্যই তোমাকে একটু তথ্যবহুল একটা আনসার করতে হবে। জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া, এটিও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি অলরেডি ঢাকা বোর্ড 2019-এ এসেছে। পরিবেশ ব্যবস্থাপনায় জিন প্রকৌশলের ভূমিকা। পরিবেশ ব্যবস্থাপনায় অর্থাৎ পরিবেশে যে বিভিন্ন দূষণ রোধ করার জন্য আমরা এই জিন প্রকৌশল যে বিদ্যাটাকে আছে, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, বইয়ে আছে, খুব অল্প করেই লেখা আছে, ওটাই তোমরা সুন্দর করে একটু রিভাইজ করে ফেলবে। জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগটা একটু ভালো করে পড়বে, এটিও অনেক সময় আসতে দেখা যায়, কখনো কখনো অনুধাবনেও আসে, বা কখনো প্রয়োগের ক্ষেত্রেও এটিকে পাওয়া যায়। আচ্ছা, এরপর যদি আমরা একটু এই চ্যাপ্টারের
চিত্রগুলোর কথা একটু মনে করি যে আমরা সাধারণত কোন চিত্রগুলো একটু প্র্যাকটিস করব। প্রথমেই আসছি যে টিস্যু কালচার প্রক্রিয়ার বর্ণনার যে ছবিটি, এই ছবিটি আমরা কিন্তু ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটাই আরেকবার এঁকে একটু প্র্যাকটিস করে ফেলবো। এরপরে আসি ওই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বর্ণনাটা লিখতে গেলে তখন আমাদের কি লাগবে, এই ছবিটা কিন্তু আমাদের তখন আঁকতে হবে। এই ছবিটা আমরা একটু প্র্যাকটিস করব। আরেকটি প্রশ্ন ছিল আমাদের ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া, সেই ইনসুলিন উৎপাদন প্রক্রিয়াটাও কিন্তু ছবিটা দিতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি একটু জাস্ট অল্প করে তোমাদের মনে করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে প্রথমে আমরা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড সংরক্ষণ করব, তারপরে কি করব আমরা নির্দিষ্ট অর্থাৎ ইনসুলিন উৎপাদনকারী যে জিনটি আমরা চাচ্ছি সেটি আমরা সংগ্রহ করে নিয়ে আসবো, এনে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দুটিকে কাটবো, কেটে আবার লাইগেজ এনজাইম দিয়ে জোড়া লাগাবো। এরপরে এই যে ট্রান্সফর্ম যে অংশটি আছে এটিকে আমরা কি করব, আবার ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দেব। ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দেওয়ার পরে সেই ব্যাকটেরিয়াটাকে আমরা ফার্মেন্টেশন ট্যাঙ্কের মধ্যে কালচার করব এবং সেখান থেকে দেখব যে ব্যাকটেরিয়া ইনসুলিন উৎপাদন করছে। তারপরে আমরা সেই মানব ইনসুলিনগুলোকে ভাইরা করে বাজারজাত করি এবং সেখান থেকে পরবর্তীতে একজন ডায়াবেটিক রোগী সেই ইনসুলিনগুলো ব্যবহার করে থাকে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু চলে আসি এই চ্যাপ্টারে সিকিউ প্রশ্নগুলো কেমন হতে পারে, যেমন একটু একটা উদাহরণ আমি জাস্ট তোমাদেরকে একটু দেই। বাংলাদেশে সংক্রামক রোগের তুলনায় ডায়াবেটিসের প্রকোপ বেশি, তবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্রাপ্ত ইনসুলিন ডায়াবেটিসের সৃষ্ট জটিলতা অনেকটা কমিয়ে দেয়। প্রশ্নটা কেমন হতে পারে, টিস্যু কালচার কি, প্লাজমিড বলতে কি বোঝো, উদ্দীপকে উল্লেখিত ওষুধের উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ ইনসুলিন উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করতে বলা হয়েছে এবং কৃষি ক্ষেত্রে এই যে প্রক্রিয়াটি জিন প্রকৌশল সেটি কিভাবে সফলতা আনতে পারে বিশ্লেষণ। অর্থাৎ তোমরা যদি একটু ভালো করে টপিকগুলো পড়ে নাও তখন কিন্তু তোমাদের প্রশ্নগুলো বুঝতে সহজ হবে। এবার আসি এমসিকিউ। কেমন এমসিকিউ হতে পারে, জাস্ট একটা উদাহরণ আমরা একটু দিই। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপ কি, একটু দেখি। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, হ্যাঁ এটি হয় ধাপ। নির্দিষ্ট স্থানে ডিএনএ অণুকে ছেদন করার জন্য প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন, এটিও ধাপ হয়। ক্যালার সৃষ্টি ও সংখ্যা বৃদ্ধি এটি নয়, কারণ এটি হচ্ছে টিস্যু কালচারের ধাপ। সুতরাং অ্যান্সার হচ্ছে 1 ও 2। আরো কি ধরনের টপিক নিয়ে এমসিকিউ হতে পারে বা জ্ঞানমূলক অনেক সময় চলে আসতে পারে, যেমন হতে পারে টিস্যু কালচারের জনক বলা হয় কাকে, গোটলিব হেবারল্যান্ড। এরপরে আসি অল্প সময়ে অধিক মাতৃগুণ সম্পন্ন এবং রোগমুক্ত চারা উৎপাদন করা যায় কোন পদ্ধতির মাধ্যমে, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে। সুপার রাইসে কোন ভিটামিন থাকে, ভিটামিন এ। রেস্ট্রিকশন এনজাইমের উদাহরণ, এগুলো তোমরা একটু লিখে পড়বে। আমরা দেখলাম প্রস্তুতিমূলক পরীক্ষার এমসিকিউতে কিন্তু এরকম একটা উদাহরণ ছিল, কিন্তু তোমরা বেশিরভাগ স্টুডেন্টকে এটাকে কিন্তু ভুল করেছো, ঠিকভাবে কিন্তু তোমরা রেস্ট্রিকশন এনজাইমের নাম দিতে পারোনি। এই রেস্ট্রিকশন এনজাইমগুলো একটু লিখে পড়ে ফেলবে। ইকো আরআই হাইন্ড 3 ব্যাপ এইচআই। সূর্যমুখীর সালফার জিন ট্রান্সফার করা হয় কোন ঘাসে, ক্লোভার ঘাসে, যেটা সাধারণত ভেড়াকে খাওয়ানো হয় তার লোমের উন্নত করণের জন্য। আচ্ছা, এরপর আমরা চলে আসি আমাদের আজকের যে আলোচ্য লাস্ট চ্যাপ্টারটা, অধ্যায় 12 জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এই চ্যাপ্টারটায় কিন্তু কোনো ছবি নেই, অর্থাৎ তোমরা এই চ্যাপ্টারে একটু বেঁচে গেছো যে এখানে কোনো ছবি প্র্যাকটিস করতে হচ্ছে না। এই চ্যাপ্টারে বেশিরভাগ প্রশ্নই হচ্ছে একটু বর্ণনা নির্ভর, তো ওখান থেকে আমরা একটু মনে করি আমরা কি কি ধরনের জ্ঞানমূলক প্রশ্ন পড়েছিলাম। অনেকগুলি পড়েছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন বোর্ডে আসে, টেস্টে আসে, এগুলো একটু প্র্যাকটিস করবে। পপুলেশন কি, IUCN এর পূর্ণরূপ, ইকোসিস্টেম কি, WWF এর পূর্ণরূপ, বায়োম কি, হটস্পট কি, এন্ডেমিক প্রাণী কি, ইকোপার্ক কি। একটা জিনিস একটু এখানে বলি, হটস্পট প্রায় সময় তোমরা ভুল করো, তোমরা আইসিটি এর হটস্পট লিখে দাও। হটস্পটের সংজ্ঞা কি, এটা কিন্তু আইসিটি কোশ্চেন নয়, এটা হচ্ছে বায়োলজি কোশ্চেন। তোমাকে যেটা করতে হবে যে এই হটস্পট যেটাকে বলা হচ্ছে অর্থাৎ জীববৈচিত্র্য সমৃদ্ধ যে অঞ্চল তাকে বলা হচ্ছে হটস্পট। এরপরে যদি একটু অনুধাবনমূলক প্রশ্ন চলে আসি, বায়োমাসের পিরামিড বলতে কি বুঝছো, জরায়ু যন্ত্রোদ্গম কি, ওরিয়েন্টাল অঞ্চলের উপ অঞ্চলগুলোর নাম লিখো, সুন্দরবনকে কেন ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়, এন্ডেমিক জীব কি, অভয়ারণ্য বলতে কি বুঝছো, রেড ডাটা বুক। এই প্রশ্নগুলো কিন্তু আমরা ক্লাসেও বারবার আলোচনা করেছি। এবার একটু প্রয়োগের প্রশ্নগুলো মনে করিয়ে দিই। ইকোলজিক্যাল পিরামিড খুব ইম্পর্টেন্ট, জলজ মরুজ লোনামাটির উদ্ভিদের অভিযোজন খুবই ইম্পর্টেন্ট, ওরিয়েন্টাল অঞ্চলের বর্ণনা, ম্যানগ্রোভ অঞ্চলের বর্ণনাটা বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে জীব বিলুপ্তির কারণ। আরেকটা প্রশ্ন, ইনসিটু এবং এক্সিটুর যে সংরক্ষণ পদ্ধতি এই দুইটার একটু তুলনাটা খুব ভালো করে তোমরা পড়বে। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আর বিলুপ্ত প্রায় উদ্ভিদ এবং প্রাণীর কয়েকটি বৈজ্ঞানিক নাম একটু পড়ে রাখবে, হয়তো এমসিকিউ এর জন্য আসতে পারে।
এবার একটু যদি আমরা একটু প্রশ্ন দেখি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা এই প্রস্তুতিমূলক পরীক্ষার মধ্যেও পেয়েছো। জাস্ট আমরা যদি একটু দেখি এখানে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বিশেষ বনভূমি অবস্থিত, অর্থাৎ শুনেই বুঝতে পারছি কাকে বলা হচ্ছে, সুন্দরবনের কথা বলা হচ্ছে। আর সেই সুন্দরবনের অভিযোজনীয় বৈশিষ্ট্য অর্থাৎ নোনা মাটির যে অভিযোজনীয় বৈশিষ্ট্য সেটা এখানে চাওয়া হচ্ছে। আর যে একটু আগে বলছিলাম এক্সিটু এবং ইনসিটু যে পার্থক্যটা অর্থাৎ কোনটি বেশি সুবিধাজনক সেটি একটু এখানে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, এমসিকিউ প্রশ্ন কেমন হতে পারে, যে জীব সংরক্ষণ আমাদের কেন প্রয়োজন, কয়েকটি উদাহরণ এখানে দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে পড়ে নিবে তোমরা এখান থেকে। আর আরেকটা জিনিস যে এই যে এরকম কিছু তথ্য এমসিকিউ হিসেবে আসতে পারে, যেমন বায়ুমণ্ডলের বৃহত্তম একক কোনটি, বার্ডস অফ প্যারাডাইস এটি কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়, এই টাইপের কিছু এমসিকিউ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব অল্প সময়ের জন্য আজকে এসেছিলাম, তোমাদেরকে একটু দ্রুত মনে করিয়ে দিলাম জাস্ট 3টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে খুব ভালো করে। এগুলো আশা করি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর এই সেমিস্টার পরীক্ষাটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আশা রাখছি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষাটা দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।